হুম। লাইভে এখনো কেউ আসে নাই। লেখার দরকার হলে করবে। আসছে। কমেন্ট করে বান্ধব নাকি? ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। হ্যাঁ, আদাব। ওয়ালাইকুম আসসালাম। আমি কেবল ইফতারের ওইখান থেকে আসলাম, তাদের দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। দাঁড়া, তোরা একটু শেয়ার করে দাও, যারা যারা আসো তারা সবাই একটু শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। আর আমি পিডিএফ শেয়ার দিতেছি, কারণ রাতে ক্লাস নিতে পারতেছি না, তো ওই যে রাতে দেখো পিডিএফটা দেখা যায় কিনা। গুড ইভিনিং এভরিওয়ান। পিডিএফ দেখা যায় কিনা এটা একটু কমেন্টে জানাও তো। পিডিএফটা দেখা যায় কিনা একটু কমেন্টে জানাও। পিডিএফটা দেখা যাইতেছি না কিনা সবাই একটু কমেন্টে জানাও। দেখা যায় কিনা একটু কমেন্টে জানাও। আর কে কোথা থেকে জয়েন করতেছো একটু জানাও তো, দেখি কারা কে কোথা থেকে বলতেছো, কে কোন জায়গা কোন এলাকা থেকে বলতেছো একটু জানাও। আচ্ছা, সাভার, সুমাইয়া আক্তার গাজীপুর, আবেদুর হচ্ছে সাভার থেকে, জৈলি মৌলভীবাজার দেখা যায়, নাফিজ ইসলাম নাগেশ্বরী। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। সাব্বির আহমেদ টাঙ্গাইল, ইরিন জেমি জয়পুরহাট। দেখা, ঠিক আছে, তো ক্লাসে আজকে যাই। যারা যারা আসো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আজকে আমি মানে পুরা বেসিক কথাবার্তা বলবো, মানে একাডেমিক কোনো পড়াশোনা করবো না। আর আমি আগেই বলছি আজকে বেসিক কথাবার্তা বলবো। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা যদি ক্লিয়ার হয়ে থাকে একটু জানাও। কথা কি স্পষ্ট আসতেছে নাকি জানাও একটু। সায়ান রিফ্লেশিয়া সুন্দরগঞ্জ থেকে। সুন্দরগঞ্জে আমি আছি বর্তমানে। আমার কথা ভিডিও সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আমি শুরু করতেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আজকে আমরা প্রথমে পড়বো কি রাসায়নিক পরিবর্তন। অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন।
আমার কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। এখন রসায়ন জিনিসটা কি? রসায়ন জিনিসটা হচ্ছে পুরাপুরি তোমরা যে রিলেশন করো, রাসায়নিক জিনিসটা হচ্ছে পুরাপুরি রিলেশনের মতো। আমি জাস্ট বেসিক কথাবার্তা বলবো সবকিছুই, শুধু মজায় মজায় তোমরা ক্লাসটা শুধু উপভোগ করবা, তোমাদের পড়ার দরকার নেই। আমি একাডেমিক কোনো পড়াশোনা পড়াবো না, এমনি জাস্ট বলতেছি পড়াশোনাগুলো কিভাবে করার দরকার ওইটাই। তো প্রথমে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে বুঝতে গেলে রাসায়নিক পরিবর্তনটা হয় কিভাবে? রাসায়নিক পরিবর্তনটা হয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের? তোমরা কি কি জানো? রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের জানো? সবাই একটু জানাও তো। রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের সবাই একটু জানাও। রাসায়নিক বিক্রিয়া কে কয় ধরনের জানো একটু কমেন্টে জানাও। তাসনিম হক বলতেছো 2 ধরনের। আচ্ছা আমি বলতেছি এখন রাসায়নিক বিক্রিয়া। শহীদুল ইসলাম ইমন বলতে 2 ধরনের, নূর আফরোজ 2 ধরনের। এটা তো ডিপেন্ড করবে। হ্যাঁ, রাজেশ্বরী সরকার এই কথাটা রাইট, একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি যখন বলছি রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের, তোমাদের ফার্স্ট কোশ্চেন হওয়ার কথা ছিল যে রাসায়নিক বিক্রিয়াটা কিসের উপর ডিপেন্ড করে কয় ধরনের বিক্রিয়া। তো তোমরা এখন খাতায় লিখতে পারো রাসায়নিক বিক্রিয়া দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া 2 ধরনের, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। লেখো, রাসায়নিক বিক্রিয়া দিকের উপর ভিত্তি করে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। তারপরে হচ্ছে তাপ উৎপাদন এবং শোষণের উপর ভিত্তি করে 2 ধরনের, তাপ উৎপাদন এবং শোষণের উপর ভিত্তি করে 2 ধরনের, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। আর হচ্ছে আর একটা ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে 2 ধরনের, রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে? বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া, তাপ উৎপাদনের ভিত্তিতে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া এবং ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে 2 ধরনের, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে 2 ধরনের, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। তো আমি ফার্স্ট অফ অল রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আজকে এই অধ্যায়ের কিছু মেইন জিনিস বা মেইন টপিক, কয়েকটা কি ওয়ার্ডস নিয়ে আলোচনা করব, এগুলো নিয়ে আলোচনা হবে আর কি। বোর্ডে ক্লাস না নিয়ে ওইভাবে মজা পাওয়া যায় না, ল্যাপটপে ওইভাবে ক্লাস নিয়ে আসলে ভালো হয় না আর কি। আবার রাসায়নিক বিক্রিয়া কিন্তু বিভিন্ন ধরনের আছে, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, তারপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, এগুলো বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে। তো প্রথমে দেখো এই অধ্যায়ের ফার্স্ট যে কথাবার্তাটা রাসায়নিক বিক্রিয়া পরিবর্তনের, এই অধ্যায়টা শুরু হয়েছে প্রথম জিনিসটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন দিয়ে। সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। তো গ্রিন কেমিস্ট্রি বলতে আমরা মূলত কি বুঝি? গ্রিন কেমিস্ট্রি বলতে আমরা মূলত বুঝি যে আমাদের যে প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়াগুলো হইতেছে, রাসায়নিক বিক্রিয়া যে হতেছে, রাসায়নিক যে পরিবর্তনগুলো হইতেছে আমাদের আশেপাশে হোক, সামনে হোক, পিছনে হোক, মানে আমাদের সব জায়গাতে কিন্তু প্রতিনিয়ত আমাদের চোখের অগোচরে বা চোখের সামনে রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে। আমাদের পুরা বডি চলতেছে রাসায়নিক পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। সেদিন তোমাদের সাগর ভাই সেদিন ক্লাস নেওয়ার সময় যে পরিপাক এবং শোষণের ক্লাস নিয়েছে, ওখানে কিন্তু খাদ্যের যে পরিপাক এবং শোষণের ক্ষেত্রে কিন্তু এই রাসায়নিক একটা ধাপ ছিল। তো তার ভিতরে এখন এখানে ফার্স্ট যে কথা দেখো, গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি হচ্ছে সবুজ রসায়ন। তো আমাদের যে পরিবর্তনগুলো হইতেছে, আমরা তো প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করি। এখন সবকিছুরই একটা ব্যাড সাইড থাকে, একটা গুড সাইড থাকে। গুড সাইড ব্যাড সাইড যেহেতু থাকতেছে, তো রাসায়নিক বিক্রিয়াগুলোতে হইতেছে তার ভিতরে একটা গুড সাইড আছে, একটা ব্যাড সাইড আছে। তো ব্যাড সাইডগুলো এই সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির মেইন উদ্দেশ্য হইতেছে পরিবেশ বান্ধব পদ্ধতি করা লাগবে, আমাদের পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় এই জিনিসটা দেখা লাগবে। আর যে প্রক্রিয়াটা চলতেছে ওই প্রক্রিয়াটাই উৎপন্ন হবে একটা ভালো, মানে আমাদের উৎপাদ সবকিছু ঠিক থাকবে, কিন্তু আমাদের ক্ষতি যে হচ্ছে এই ক্ষতিটা আমাদের যাতে কমায় আসে। এই সবুজ রসায়নের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। সবুজ রসায়ন হচ্ছে কি, মানে এমন এক ধরনের রসায়নের এমন একটা পদ্ধতি যাতে আমাদের পরিবেশ বান্ধব যে পদ্ধতিটা, এটা হচ্ছে সবুজ রসায়নের পদ্ধতি। তারপরে দেখো সবুজ রসায়নের ক্ষেত্রে এখানে প্রথমে এমসিকিউর জন্য যে জায়গাটা আছে, 12টি নীতি আন্তর্জাতিকভাবে রসায়নবিদ্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে কেমিস্ট্রি বা সবুজ রসায়নের সংজ্ঞা আছে। তো এখান থেকে তোমাদের কোশ্চেন হইতেছে যে সবুজ রসায়ন থেকে যদি কোনো কোশ্চেন আসে, এটা কিন্তু তোমার সিকিউ এর কোনো কোশ্চেন না। যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে এখানে তোমার ক নাম্বারের জন্য কোশ্চেন আসতে পারে, জ্ঞানমূলক সবুজ রসায়ন কি, ক নাম্বারের জন্য। আর এমসিকিউর জন্য এই জায়গাটা যে বাস্তবায়নে 12টি আন্তর্জাতিক রসায়নবিদ্যা নিয়ন্ত্রণ করছে, 12টি আন্তর্জাতিক ভাবে যে নীতি নির্ধারণ করছে এইটা।
ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য। তাই এমসিকিউর জন্য ওই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর ভিতরে যে জিনিসটা পড়বা, এই যে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, সর্বোত্তম অ্যাটম ইকোনমির ক্ষেত্রে এই যে যে একটা সূত্র দেওয়া আছে দেখো, পার্সেন্ট এই সমান কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা ইন্টু সংকেত ভর ইন্টু 100 ডিভাইডেড বাই সব বিক্রিয়ক বা উৎপাদের মোল সংখ্যা সংকেত ভরের সমষ্টি। এইটা তাহলে হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এটা শুধু এমসিকিউর জন্য মনে রাখবা। তাহলে আমরা যদি এখন এটা রাসায়নিক বিক্রিয়া রসায়নের দিক দিয়ে চিন্তা না করে এমনি এক ধরনের যদি চিন্তা করি, যে হচ্ছে তোমাদের রাসায়নিক বিক্রিয়ার মতো তোমরা হচ্ছে ছেলেমেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু থাকে। তো ওই যে একটা যখন একটা বয়ফ্রেন্ডের ভিতরে অনেক খারাপ কিছু থাকে, বা একটা গার্লফ্রেন্ডের ভিতরে ক্যারেক্টারের মধ্যে কিছু খারাপ জিনিস থাকতে পারে। তো মেয়েদের কিন্তু মূলত ডায়লগ হয় কোনটা, যে হচ্ছে আমি ওর মাঝে যে খারাপ জিনিসগুলো আছে সবকিছু আমি চেঞ্জ করে দিব, ওকে আমি ভালো করে তুলবো, এইরকম একটা জিনিস কিন্তু বলে মেয়েরা। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এই জিনিসটা বলে যে আমি ওকে ভালো করে তুলবো, ওর যে খারাপ জিনিসগুলো আছে ওগুলো ভালো করে তুলবো। তাহলে এই কথাটা হইতেছে কি, ওইটা যেহেতু খারাপ জিনিসটাকে ভালো করতেছে, তোমার বয়ফ্রেন্ডটা কিন্তু বয়ফ্রেন্ডই থাকতেছে, ওই বয়ফ্রেন্ডটাকে কিন্তু ভালো করতেছে। এই সবুজ রসায়নটা মূলত হচ্ছে এই রকমের একটা রসায়ন, যে হচ্ছে রসায়নের যে মূল উদ্দেশ্যটা ঠিক থাকবে, কিন্তু ওখানকার যে খারাপ জিনিসগুলো আছে বা আমাদের পরিবেশের জন্য যেটা ক্ষতিকর, ওই ক্ষতিকর জিনিসটাকে ক্যান্সেল করে দিতেছে। এইটাই হচ্ছে মূলত গ্রিন কেমিস্ট্রি সাধারণ ভাষায়। তারপর তারপর দেখো সবুজ রসায়নের তারপরে এই যে আরেকটা এমসিকিউর জন্য এখানে জায়গা আছে, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। এখানে এই পিডিএফ নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করা লাগবে না, পিডিএফ গ্রুপে আপলোড দিয়ে দেওয়া আছে, পিডিএফ তোমরা অ্যাপে নিতে পারবা, গ্রুপ থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবা। এখানে দেখো প্রচলিত পদ্ধতির ক্ষেত্রে প্রোপিনের ক্লোরিনেশন করে অ্যালাইল ক্লোরাইড এবং পরে উৎপন্ন যৌগের ক্ষারীয় আদ্য বিশ্লেষণে অ্যালাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এখন এই যে অ্যালাইল ক্লোরাইড অ্যালাইল অ্যালকোহল এগুলা কিন্তু তোমরা এখন বুঝবা না। এই অ্যালাইল ক্লোরাইড অ্যালাইল অ্যালকোহল এগুলোর জন্য তোমাকে জৈব রসায়ন পড়া লাগবে, জৈব রসায়ন বুঝলে এগুলো বুঝতে পারবা। তো এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, জাস্ট এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা প্রচলিত পদ্ধতিতে কোনটা আর গ্রিনার পদ্ধতিতে কোনটা। আর তোমরা খাতায় লেখো, এখন খাতায় লেখো তোমরা হচ্ছে জৈব রসায়নের কে করছে, জৈব রসায়ন হচ্ছে প্রস্তাবনা কে করছে। জৈব রসায়ন প্রস্তাব করছেন হচ্ছে জন সি ওয়ার্নার এবং পল অ্যানাস্থাস। বিজ্ঞানীর নাম লেখো জন সি ওয়ার্নার এবং পল অ্যানাস্থাস। পল অ্যানাস্থাস সবুজ রসায়ন প্রস্তাবনা করছে। তোমরা কি ক্লাসে আসো কমেন্টে জানাও তো একটু, কমেন্টগুলো চেক করে একটু। আচ্ছা, আসি তাসনিম হক, ফারিয়ান, হ্যাঁ ভাইয়া আসি ক্লাসে, জলাল, সান রিফ্লেশিয়া নাই, সাহা আসি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তোমাদের আমি হচ্ছে এই যে যে পয়েন্ট গুলো আছে 1 থেকে 12 পয়েন্ট, এগুলো কিন্তু তোমার সিকিউ এর কোনো জায়গা না। তো সিকিউ এর জায়গা কোনটা, ক নাম্বারের জন্য হচ্ছে কি সবুজ রসায়ন কি, সবুজ রসায়ন কি এটা ক নাম্বারের জায়গা। সবুজ রসায়নের প্রস্তাবনা কয়টা, 12টা। এটা হচ্ছে তোমার এর জন্য এমসিকিউ এর জন্য। তাহলে এই জিনিসগুলো তোমরা রিডিং পড়বা, বইয়ে যেগুলো আছে এগুলো রিডিং পড়া, এগুলো বোঝার মতো কিছু না, এগুলো জাস্ট রিডিং পড়া। পিডিএফ এ দাগাই দেওয়া আছে অ্যাডমিশনের জন্য ওটা। এখন পরের ধাপে আসি, পরের ধাপে হচ্ছে কি বিক্রিয়ার দিক, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। তো আমি প্রথমেই বলছিলাম যে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই ধরনের, একমুখী এবং উভমুখী বিক্রিয়া। তো জিনিসটা কি, বিক্রিয়ার দিক হচ্ছে একমুখী এবং উভমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়া কি হবে, বিক্রিয়া করে কোন বিক্রিয়ক এবং বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, এটা হচ্ছে মূলত বিক্রিয়া। তো এখানকার এই যে পটাশিয়াম ক্লোরাইড, এই দেখো পটাশিয়াম ক্লোরাইড, এই দেখতে পাচ্ছ তোমরা, পটাশিয়াম ক্লোরাইড ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং 3 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে, 2 অণু পটাশিয়াম ক্লোরাইড এবং 3 অণু অক্সিজেন। তাহলে এখানে বিক্রিয়ক কোনটা, বিক্রিয়ক হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, কিন্তু উৎপাদ হইতেছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, দুইটা উৎপন্ন হয়েছে। ভাইয়া আবার বলেন সায়েন্টিস্টদের নামগুলা। আচ্ছা, সায়েন্টিস্টদের নাম হচ্ছে বিজ্ঞানী পল অ্যানাস্থাস এবং জন সি ওয়ার্নার, বিজ্ঞানী পল অ্যানাস্থাস এবং জন সি ওয়ার্নার। তো এখন দেখো এই যে পটাশিয়াম ক্লোরাইডটা ভেঙে উৎপন্ন হতেছে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে অক্সিজেন। তো আমরা তুমি স্বাভাবিকভাবে এই জিনিসটা চিন্তা করো যে হচ্ছে একটা বিক্রিয়ার ক্ষেত্রে একমুখী কোনটা, একমুখী মানে একই দিকে যাইতেছে, ওখান থেকে আর ব্যাক করতেছে না। তো তুমি ধরো ওই যে তুমি আর তোমার ভাই, তুমি আর তোমার ভাই বা তোমার একটা ফ্রেন্ড একই স্কুলে পড়াশোনা করো, একই স্কুলে যখন পড়াশোনা করতেছো মানে তোমাদের দুইজনকে স্কুলে যাইতে হইতেছে, তোমরা প্রতিনিয়ত স্কুলে যাইতেছো আবার স্কুল থেকে বাসায় ব্যাক করতেছো।
তাহলে এই জিনিসটা হইতেছে কি, যাইতেছো আবার ব্যাক করতেছো, মানে এইটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এইটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি, যেদিকে যাবে ওই দিক থেকে আবার ব্যাক করবে। আবার একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি স্কুলে গেলা, তুমি স্কুলে যাওয়ার পর ওখান থেকে আর কোথাও ব্যাক করলা না, ওই দিক থেকে কোনো জায়গায় চলে গেলা। মানে ধরো তুমি ওই যে বাসা থেকে প্ল্যান করছো, বয়ফ্রেন্ডের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে প্ল্যান করছো, ওইখান থেকে চলে গেছো, চলে গিয়া ওই পাশে বাড়ি থেকে ভাগা গেছো, তুমি কিন্তু আর বাসায় ব্যাক করতেছো না, এইটা হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া। তুমি বাসা থেকে গেলা, এটা হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া। আবার ধরো তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সহ স্কুলে যাও, বা হচ্ছে তুমি, বা হচ্ছে তোমার ফ্রেন্ড সহ স্কুলে যাও, তোমার ভাই সহ স্কুলে যাও, স্কুলে যাইতেছো আবার বাসায় ব্যাক করতেছো, এইটা হচ্ছে তোমার উভমুখী বিক্রিয়া। তাহলে এখানকার ক্ষেত্রে দেখো, পটাশিয়াম ক্লোরাইড ভাঙ্গা পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে, মানে একটা ভাঙ্গা দুইটা হয়েছে, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে এটা কোনটা? এইটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, কারণ একটা ভেঙে দুইটা উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ওই যে রাসায়নিক বিক্রিয়ার ভাগের কথা বলছিলাম, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তাহলে আবার পরের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেন এবং আয়োডিন এই দুইটা উৎপন্ন হয়ে এক করে বলতেছে কি, হাইড্রোজেন এবং আয়োডিন এই দুইটা যুক্ত হয়ে উৎপন্ন করতেছে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখানে দুইটা যুক্ত হয়ে কি উৎপন্ন করতেছে? একটা উৎপন্ন করতেছে। তাহলে এই যে দুইটা উৎপাদ বিক্রিয়া করে উৎপন্ন করতেছে, একটা উৎপাদ উৎপন্ন করতেছে, তাহলে এইটা হইতেছে তোমার সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এখন উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য যেগুলো আছে, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখো, উভমুখী তীর চিহ্ন দেওয়া হবে, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একমুখী তীর চিহ্ন দেওয়া হবে। এগুলো কিন্তু বৈশিষ্ট্য তোমার বইয়ে দেওয়া আছে, এগুলো রিডিং করলেই বুঝতে পারবে, এখানে বোঝার কিছু নেই। তো এখানকার ক্ষেত্রে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হারের একক। তাহলে এই জিনিসটা কি, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, ওই পরিবর্তন ওই পরিবর্তন ঘটনে ব্যয়িত সময়। তাহলে হচ্ছে এটা বিক্রিয়ক বা উৎপাদের পরিবর্তনের হার। বিক্রিয়ক থেকে আমাদের কি উৎপন্ন হইতেছে? বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতেছে, আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়েছে। তো এটা একটা নিশ্চয়ই চেঞ্জ হইতেছে, মানে আমাদের সবকিছু তো আমরা ইমপ্রুভমেন্টের দিকে যাই, যে আজকের পরীক্ষা যদি আমরা 70 পাই, পরের পরীক্ষায় আমরা 72 পাওয়ার চেষ্টা করি বা 74 পাওয়ার চেষ্টা করি, যে এই যে চেঞ্জটা হইতেছে। ধরো এখানকার আমরা কি চেঞ্জ দেখবো, কি ওখানে আমরা চেঞ্জ দেখি হচ্ছে মার্কেট চেঞ্জ দেখি। এখন এইটা হচ্ছে আমরা মার্কেট চেঞ্জ দেখি, কিন্তু এখানে হচ্ছে আমরা চেঞ্জ দেখবো কি, বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার পরিবর্তন দেখবো। তো বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, তো ওই পরিবর্তনটা হইতে সময় লাগছে কত, ওই পরিবর্তনটা হইতে যে সময়টা লাগতেছে, এইটা হচ্ছে ওই বিক্রিয়া ঘটনের ব্যয়িত সময়। তাহলে হচ্ছে বিক্রিয়া বা ঘনমাত্রাকে আমরা প্রকাশ করি মোল পার লিটার দ্বারা, মোল পার লিটার দ্বারা, তারপর হচ্ছে ওইটা আমাদের সময় হচ্ছে, ব্যয়িত সময় হচ্ছে সেকেন্ড দ্বারা। তাহলে এটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে তোমার বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হারের একক, মোল পার লিটার পার সেকেন্ড। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিক্রিয়া হারের একক মোল পার লিটার পার সেকেন্ড। এখন বিক্রিয়া হার বলে, এটা কিন্তু তোমার ক নাম্বারের জন্য পড়তে হবে। বিক্রিয়ার হার কি, বিক্রিয়ার হার কি, বিক্রিয়ার হারের জন্য যে সংকেত দেওয়া আছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য তোমার পড়তে হবে। আর বিক্রিয়ার হার বলতে কি বুঝো, বিক্রিয়ার হার, এটা কিন্তু তোমার সিকিউ এর ক নাম্বারের জন্য আসতে পারে, বিক্রিয়ার হার কি। তারপরে তোমরা আসো বিক্রিয়ার হারের ভিতরে যেগুলো পড়াশোনা আছে, বোর্ডে একটু বুঝাইতে হবে, এগুলো বুঝানো এখন বুঝাইতেছি না, কারণ আজকে আমি বেসিক আলোচনা করব। বিক্রিয়ার হারের পর তোমরা এখন যদি আমরা আসি একটা করি, বিক্রিয়ার কই গেল বিক্রিয়াটা, এগুলো আসলে বোর্ডে ক্লাস না আনলে সমস্যা হয়ে যায়। ক্লাসে আছে মায়ের মুখী বিক্রিয়া, আমি তো গান শোনানোর জন্যই কাশবো, ক্লাস নেওয়ার জন্য না, ঘুম থেকে উঠে আসছি। আচ্ছা, যারা ক্লাসে আছো ভালো কথা, না থাকলেও সমস্যা নাই। তাহলে এই দেখো, এখানকার আমি একটা যদি এখানে বিক্রিয়া আলোচনা করি, হাইড্রোজেন এবং আয়োডিন, হাইড্রোজেন এবং আয়োডিন দুইটা যুক্ত হয়ে উৎপন্ন করতেছে হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখানকার বিক্রিয়া করতেছে কি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটবে। এই 450 ডিগ্রি সেলসিয়াস যদি না হয়, তাহলে এই বিক্রিয়াটা কিন্তু ঘটবে না। তাহলে এইটা হতেছে কি, এই হাইড্রোজেন হচ্ছে তোমার ফ্রেন্ড, আয়োডিন হচ্ছে এটাও তোমার ফ্রেন্ড, হাইড্রোজেনটাও তোমার ফ্রেন্ড, আয়োডিনটাও ফ্রেন্ড। তুমি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে হইতেছে, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইতেছে তুমি, মানে তুমি ওদের মাঝে ঘটকালি করে দিতেছো এই বিক্রিয়াটা ঘটার জন্য, মানে ওদের রিলেশন করে দেওয়ার জন্য এই বিক্রিয়াটা ঘটাইতেছো 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে। এই বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন এবং আয়োডিন এই দুটো হচ্ছে বিক্রিয়ক, উৎপাদ হইতেছে হাইড্রোজেন আয়োডাইড। তোমার তোমার ফ্রেন্ড আসি তোমাকে বলতেছে, ভাই আমি ওই মেয়েটারে পছন্দ করি বা ওই ছেলেটারে পছন্দ করি, আমাদের মাঝে রিলেশন করাই দেন। তাহলে এই হাইড্রোজেন আয়োডিন হচ্ছে এই দুইটা বান্দর, তুমি বান্দরকে আইসা বলতেছো যে হচ্ছে আমাদের রিলেশনটা করাই দেন। ওই যে তুমি ওদেরকে ঘটকালি করে দিলা, এই ঘটকালি করে দেওয়াটা হচ্ছে প্রভাবক।
এই ঘটকালি করে যে দিলা তুমি ওদের মাঝে রিলেশন ঘটাই দিলা, এটা হচ্ছে প্রভাবক। তাহলে হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়া উৎপন্ন হইতেছে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে হাইড্রোজেন এবং আয়োডিন এটা হচ্ছে বিক্রিয়ক, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইতেছে, এটা হচ্ছে উৎপাদ। তারপরে এখন প্রভাবকের ক্ষেত্রে যে পড়াশোনাগুলো আছে, প্রভাবের কি, প্রভাবকের সংজ্ঞা তোমার কাছে, প্রভাবকের সংজ্ঞা পড়তে হবে, প্রভাবক কয় ধরনের তা পড়তে হবে। তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া সক্রিয় শক্তি, এটা নিয়ে পরের ক্লাসে আলোচনা হবে, এটা বোর্ডে ক্লাস নেওয়া লাগবে। এখন দেখো প্রভাবকের ক্ষেত্রে দেখো প্রভাবকের প্রকারভেদ, প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। এই যে দেখো প্রভাবকের সংজ্ঞা দেখো, যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে বিক্রিয়া শেষে নিজে গঠন এবং ভরে অপরিবর্তিত থাকে তাকে প্রভাবক বা অনুঘটক বলে। প্রভাবক ভাইয়া, আপনি আমার বিক্রিয়ার প্রভাবক হবেন প্লিজ ভাইয়া। হ্যাঁ আপু, আমি তো তোমার বিক্রিয়ার প্রভাবক হয়েই আছি। রিপ উদাহরণ ভাইয়া, আমি প্রেম শিখুন না, যেখানে ক্লাস করি সেখানে কোনো গল্প উদাহরণ। আমি তোমাদের কি কি রিলেশন করতে মানা করি না, সেই জন্যই রিলেশনাল টপিক গুলো। আমরা কেমিস্ট্রিটা হচ্ছে পুরোপুরি একটা রিলেশন, কেমিস্ট্রি সবকিছু রিলেশন, এখানে পড়াশোনার কিছু নাই, সবকিছু রিলেশন, রিলেশন ছাড়া কিছু নাই। তারপরে দেখো তাহলে এখানকার আছে, আমরা পড়তেছি এখন প্রভাবক, প্রভাবকের প্রকারভেদ, আর হচ্ছে প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। তাহলে প্রভাবকের সংজ্ঞা, এটা ক নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রভাবক, তাহলে প্রভাবক যে প্রক্রিয়ায় কাজটা ঘটাইতেছে, প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতি করা, বৃদ্ধি করা বা হ্রাস করা, কিন্তু প্রভাবক কাজ শেষে নিজে অপরিবর্তিত থাক, মানে কাজ শেষে নিজে অপরিবর্তিত থাকতেছে। যে প্রক্রিয়ার মাধ্যমে করতেছে এটা হচ্ছে প্রক্রিয়াকে বলা হয় প্রভাবন। যে প্রভাবক যে কাজটার মাধ্যমে করতেছে এই কাজটাকে বলা হয় প্রভাবন, প্রভাবন প্রক্রিয়া। তাহলে কি এখন কেমিস্ট্রি বোঝার জন্য প্রেম করতে হবে? না, কেমিস্ট্রি বোঝার জন্য প্রেম করতে হবে না, কেমিস্ট্রিটাই একটা প্রেম, কেমিস্ট্রি বোঝার জন্য আলাদা প্রেম করা লাগে না, কেমিস্ট্রিটাই প্রেম। তাহলে দেখো এই যে আমার হচ্ছে আবার প্রভাবকের প্রকারভেদ আছে, প্রভাবকের প্রভাবক দেখো আছে ধনাত্মক প্রভাবক কিন্তু ঋণাত্মক প্রভাবক। এখন এই জিনিসটা তুমি সিম্পলি তোমার বাস্তবিক লাইফের সাথে যদি চিন্তা করো, তোমার বাস্তবিক লাইফের সাথে চিন্তা করো, ওই যে আমি বললাম যে তোমার দুইটা বয়ফ্রেন্ড আইসা তোমার বলতেছে, তোমার দুইটা ফ্রেন্ড এসে বলতেছে যে হচ্ছে আমি ওই ওই মেয়েটাকে ভালোবাসি বা ওই ছেলেটাকে ভালোবাসি বা পছন্দ করি, আমাদের মাঝে রিলেশন করাই দে। এখন কথা হইতেছে তোমার ফ্রেন্ড, তোমার একটা ছেলে ফ্রেন্ড, ধরো তুমি একটা ছেলে, তোমার একটা ছেলে ফ্রেন্ড আইসা বলতেছে তোমাকে ওই মেয়েটাকে পছন্দ হয়, কিন্তু তুমি যে ছেলেটাকে বলতেছো ওই ছেলেটাও কিন্তু ওই মেয়েটাকে পছন্দ করতে পারে, ওই ছেলেটাও পছন্দ করতে পারে ওই মেয়েটারে। তাহলে এই যে ওই যে ছেলেটাকে বললা, ওই ছেলেটা কিন্তু তোমার করতে পারে, ওই ছেলেটা কিন্তু কুটনামও করবে, ওই কুটনামও করতে পারে। এই কুটনামটা হচ্ছে তোমার ঋণাত্মক প্রভাবক, যে তোমাকে বললা বিক্রিয়ার গতি ও থাকবে কিন্তু বিক্রিয়ার গতিটা হ্রাস করে দিবে, মানে ওই চাবে যে তাদের মাঝে যাতে প্রেমটা না হয়। আর ধনাত্মক প্রভাবক কি, ওই যে যেটা ভালো কাজ করলা, এই যে পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজনে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হইতেছে, এখানে প্রভাবক হিসেবে কাজ করতেছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালো, একে বলার সাথে সাথে এদের মাঝে রিলেশন করাই দিছে। আবার ঋণাত্মক প্রভাবকের ক্ষেত্রে কিন্তু সেম, ঋণাত্মক প্রভাবকের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, তুমি ওই যে তাকে যাকে বলে দিছো সে কুটনামো করে দিছো, তার মানে তোমাদের মাঝে রিলেশন করাই দেয় নাই, সেজন্য তোমাদের ওই যে রিলেশনটা হয় নাই। আর অটোপ্রভাবক বা স্বপ্রভাবক যেটা আছে, যে বিক্রিয়াটা তোমরা উৎপন্ন করতেছো, যে মানে যেখানে যে বিক্রিয়ার মাধ্যমে যেটা উৎপন্ন হইতেছে ওইটাই হচ্ছে তোমার প্রভাবক হিসেবে ক্রিয়া করতেছে, এটা হচ্ছে অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। প্রভাবকের ভাগ যেটা আছে, প্রভাবন কি, প্রভাবকের ভাগ, প্রভাবক ও এর প্রকারভেদ, প্রভাবকের সংজ্ঞা, প্রভাবনের সংজ্ঞা, এটা হচ্ছে ক নাম্বারের জন্য, প্রভাবক কি, প্রভাবন কি, প্রভাবক কি, প্রভাবন কি, এগুলো হচ্ছে তোমার ক নাম্বারের কোশ্চেন। তারপরে প্রভাবকের বৈশিষ্ট্য এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেগেটিভ ক্যাটালিস্ট গ্লিসারিন এই বইয়ে নাই। হ্যাঁ, নেগেটিভ প্রভাবকের উদাহরণ, এই যে ধনাত্মক প্রভাবকের উদাহরণ, ঋণাত্মক প্রভাবকের উদাহরণ, এমসিকিউর জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার এডমিশন বলো, এইচএসসি লেভেল বলো, সব জায়গার জন্য এই জিনিসগুলো পড়তে হবে। তারপর এইচএসসি লেভেলের জন্য আরো পড়াশোনা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে প্রভাবকের বৈশিষ্ট্যের মধ্যে ভিতরে যেগুলো আছে, প্রভাবকের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা। তারপরে এখন আবার আসি তোমার হচ্ছে একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়াতে আবার চলে আসি। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া দুই ধরনের বিক্রিয়া ছিল। এখন দেখো একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ার মধ্যে পারস্পরিক রূপান্তর, একমুখী বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়ায় পরিণত করা
আবার উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করা। এটা কিভাবে করা যায়? প্রকৃতপক্ষে আমাদের দেহে আমাদের যতগুলো বিক্রিয়া আমরা দেখতে পারি, আমাদের যতগুলো বিক্রিয়া ঘটে, মনে রাখবা প্রকৃতপক্ষে সব ধরনের বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। সব বিক্রিয়া উভমুখী বিক্রিয়া, কিন্তু উভমুখী বিক্রিয়া একমুখীতে পরিণত করি আমরা। উভমুখী বিক্রিয়াতে একমুখীতে পরিণত করি। এখন একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া কিভাবে আমরা পরিবর্তন করতে পারি এই জিনিসটা দেখো। এই প্রথমটার ক্ষেত্রে দেখো, বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ। বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ, উভমুখী বিক্রিয়াকে আমরা পরিণত করব একমুখী বিক্রিয়াতে। এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে আমরা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতেছে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে। তো ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন করতেছে, কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে গ্যাস, কার্বন ডাই অক্সাইডটা গ্যাস। এখন যদি আমরা এটা যদি বদ্ধ পাত্রে করি তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে যাবে। কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে যাওয়ার কারণে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড একত্রে মিলিত হইতে পারতেছে না, তার মানে আবার বিপরীত দিকে ঘুরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের যে বিয়োজনটা, এটা যদি আমরা বদ্ধ পাত্রে করি তাহলে এটা হবে তোমার হচ্ছে উভমুখী বিক্রিয়া। কিন্তু এটা যদি এক পাত্রে করি তাহলে গ্যাসটা উড়ে যাইতেছে, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যখন উড়ে যাইতেছে তখন ওই ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাই অক্সাইড আবার মিলিত হইতে পারতেছে না, তাহলে ওটা আবার ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হইতে পারতেছে না। সুতরাং এটা একটা একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। কিন্তু বদ্ধ পাত্রে যখন সংঘটিত হইতেছে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তারপরে দেখো বিক্রিয়াজাত অদক্ষেপ আলাদা করে, এটার ক্ষেত্রেও সেম। বিক্রিয়াজাত যে অদক্ষেপ উৎপন্ন হবে বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়াগুলো করে উৎপাদে পরিণত হবে, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হইতেছে। তো বিক্রিয়ক যে উৎপাদ পরিণত হবে, এই উৎপাদটার মধ্যে যেটা কঠিন পদার্থ, ওই কঠিন পদার্থটাকে যদি আমরা ওখান থেকে সরাই নেই তাহলে হচ্ছে এটাও আমাদের উভমুখী বিক্রিয়াটাকে একমুখী বিক্রিয়ায় পরিণত হবে, কারণ ওখানে ওখানে উৎপাদ অদক্ষেপ করতেছে, আর অদক্ষেপ তো বিক্রিয়া করবে না। অদক্ষেপ যখন বিক্রিয়া করতেছে না তাহলে বিপরীতমুখী যে বিক্রিয়াটা হওয়ার কথা সেই বিপরীতমুখী বিক্রিয়াটা ঘটতে পারতেছে না। সেই জন্য আমাদের ওইটা হবে না, মানে উভমুখী বিক্রিয়াটা একমুখীতে পরিণত হবে, উভমুখী বিক্রিয়া আর থাকতেছে না। তাহলে আবার লেখো, এখন তোমাদের এখন লেখো, খাতায় লেখো সিএফসি এর বিকল্প রূপে কি ব্যবহৃত হয়। সিএফসি এর বিকল্প রূপে এইচসিএফসি ব্যবহৃত হয়। সিএফসি এর বিকল্প রূপে এইচসিএফসি ব্যবহৃত হয়, এটা লেখো। এটা কিন্তু তোমার আমরা যে প্রথমে যে পড়াইছি সবুজ রসায়ন, সবুজ রসায়নে কি একটা একটা জিনিসের বিকল্প রূপে আরেকটা জিনিস ব্যবহৃত হইতেছে, একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস ব্যবহৃত হইতেছে কিন্তু কাজ সেম। তো সিএফসি এর বিকল্প রূপে আমরা কাজ করি হচ্ছে বিকল্প রূপে ব্যবহৃত হয় এইচসিএফসি। আর লিখে লেখা হচ্ছে সিএফসি এর জীবনকাল হচ্ছে 100 বছর, আর এইচসিএফসি এর জীবনকাল হচ্ছে 2 থেকে 10 বছর। 100 বছর, আর হচ্ছে এইচসিএফসি এর হচ্ছে জীবনকাল হচ্ছে 2 থেকে 10 বছর। তারপরে আরেকটা জিনিস লেখো, 31.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 72.9 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইড এক সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। লেখো 31.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 72.9 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইড একটি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এক আবার বলবো, 31.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 31.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 72.9 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইড একটি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। হ্যাঁ, এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, এটা হচ্ছে গ্রিনার, ওই যে সবুজ রসায়নে গ্রিনার দ্রাবক হিসেবে কাজ করে। তো সবুজ রসায়নের ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য ওইটা ছিল না যে হচ্ছে আমরা খারাপ জিনিসটাকে বর্জন করে ভালো জিনিসটা করবো, উৎপাদ বাড়াই দিব। তো ভালো জিনিসের উৎপাদন বাড়াইতেছে আমাদের পরিবেশের কোনো ক্ষতি না করে, পরিবেশ বান্ধব পদ্ধতিতে। এটা হচ্ছে তোমার প্রক্রিয়া, এটা সবুজ রসায়ন প্রক্রিয়া বা গ্রিন কেমিস্ট্রি। ওই
গ্রিন কেমিস্ট্রিতে যে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা হচ্ছে গ্রিনার দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা হচ্ছে গ্রিনার দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আজকে যেটা আমরা মূলত আলোচনা করলাম, আমি এমনিতেও আজকে টায়ার্ড, খুব বেশি আর টানবো না, যেটুকু কথাবার্তা বললাম। তো ফার্স্ট অফ অল আমি কি পড়াইলাম? ফার্স্ট অফ অল পড়াইছি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া, তো রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের? একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তো দুই ধরনের, এটা তো জানোই। এটা হচ্ছে কি বিক্রিয়ার দিকমুখিতার উপর ভিত্তি করে। আবার তাপ উৎপাদন বা তাপ শোষণের ভিত্তিতে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া দুই ধরনের। আবার ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে দুই ধরনের, রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। এখন এই সবুজ রসায়ন বললাম, এই এখানকার প্রথম কথা সবুজ রসায়ন বললাম। সবুজ রসায়ন বলার পর একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া তো কি, উভমুখী বিক্রিয়া কি? একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়ার পার্থক্য, এটা কিন্তু তোমার খ নাম্বারের জন্য প্রশ্ন। একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ার মধ্যে পার্থক্য, এটা খ নাম্বারের জন্য পড়তে হবে। বিক্রিয়ার দিক একমুখী এবং উভমুখী। তারপর আবার একমুখী বিক্রিয়াকে কিভাবে উভমুখী বিক্রিয়াতে পরিণত করা যায়। আবার এমসিকিউর জন্য আসতে পারে উভমুখী বিক্রিয়াকে একমুখীতে পরিণত করা যায় কিনা, বা আবার একমুখী বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়ায় পরিণত করা যায় কিনা। এখন তখন তোমার কোশ্চেন অ্যান্সার হবে কি, হ্যাঁ শর্ত সাপেক্ষে প্রত্যেকটা বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। প্রত্যেকটা বিক্রিয়ায় হচ্ছে উভমুখী বিক্রিয়া, শর্ত সাপেক্ষে সব ধরনের বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। এখন উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়, কিভাবে যায়? তো একটা স্বাভাবিকভাবে যখন একটা উদাহরণ দিতেছি, এই পটাশিয়াম ক্লোরাইডের এইটা তোমরা অ্যান্সার করো। পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজনে পটাশিয়াম ক্লোরাইড এবং 3 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এইটা তোমার একমুখী বিক্রিয়া না উভমুখী বিক্রিয়া? এই খোলা পাত্রে পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজনটা একমুখী বিক্রিয়া না উভমুখী বিক্রিয়া? স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এখন দেখো, পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজনে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। এটা একমুখী বিক্রিয়া না উভমুখী বিক্রিয়া? হ্যাঁ, প্রমিল 131.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 72.9 অ্যাটম চাপে কার্বন ডাইঅক্সাইড একটি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এই সুপার ক্রিটিক্যাল ফ্লুইড যেটা, এই সুপার ক্রিটিক্যাল ফ্লুইডটা বিনা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা যদি উভমুখী বিক্রিয়া লিখতেছো, একমুখী একমুখী একমুখী, আচ্ছা একমুখী, তাহলে এটা হচ্ছে খোলা পাত্রে একমুখী। কিন্তু এটা যদি বন্ধ পাত্রে হইতো, এই যে অক্সিজেন যে গ্যাসটা উৎপন্ন হইতেছে, এটা উড়ে যাওয়ার কারণে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। কিন্তু অক্সিজেনটা যদি একটা পাত্রের ভিতরে আবদ্ধ থাকতো, তাহলে এটা কি একমুখী বিক্রিয়া হইতো? তখন কিন্তু একমুখী বিক্রিয়া হইতো না, তখন এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, উভমুখী বিক্রিয়ার সংজ্ঞাও দেওয়া আছে। যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একসাথে সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক থেকে সংঘটিত হয়, তবে সেই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। তাহলে এই ধরনের কথাবার্তাগুলো তোমরা ক নাম্বারের জন্য আসতে পারে। একমুখী বিক্রিয়া কি, উভমুখী বিক্রিয়া কি, একমুখী বিক্রিয়াকে কিভাবে উভমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়, উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় কিভাবে পরিণত করা যায়, এগুলো হচ্ছে তোমার খ নাম্বারের কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন। তারপরে আর কি পড়াইলাম? সবুজ রসায়ন। ক নাম্বারের জন্য কি, সবুজ রসায়ন কি, এটা হচ্ছে ক নাম্বারের প্রশ্ন। তারপরের প্রশ্ন এমসিকিউর জন্য কি, সবুজ রসায়নের নীতি কয়টা? সবুজ রসায়নের নীতি হচ্ছে 12টা। সবুজ রসায়নের নীতি কয়টা? সবুজ রসায়নের নীতি হচ্ছে 12টা। সবুজ রসায়নের ক্ষেত্রে ওখানে যে 12টা পয়েন্টের ভিতরে সর্বোত্তম অ্যাটম ইকোনমি একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা এমসিকিউর জন্য সূত্র একটু মাথায় রাখবা। তারপরে বললাম কি, বিক্রিয়ার ক্ষেত্রে যেটা বিক্রিয়ার হারকে বাড়ায় বা কমায়, সেটা হচ্ছে প্রভাবক হিসেবে বিক্রিয়া করে, বিক্রিয়ার হারকে বাড়াইতেছে বা কমাইতেছে, কিন্তু দিন শেষে নিজে অপরিবর্তিত থাকতেছে। এটা হচ্ছে ওই, কি বলে, ওইটাকে বলা হয় প্রভাবক। তাহলে ওই যে তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের মাঝে রিলেশন করাই দিলে, কিন্তু দিন শেষে তুমি কিন্তু নিজে অপরিবর্তিত থাকতেছো, নিজে দুইজনকার ফ্রেন্ডই থাকতেছো। এখন ওদের মাঝে হলেও কিন্তু তুমি নিজে অপরিবর্তিত থাকতেছো, নিজে অপরিবর্তিত থাকতেছো। আবার যদি ও হয়, ওদের যদি রিলেশন নাও হয়, তাও কিন্তু তুমি নিজে অপরিবর্তিত থাকতেছো, দুইজনেই কিন্তু তোমার ফ্রেন্ডই থাকতেছে। তো এখানকার ক্ষেত্রেও সেম জিনিস, হাইড্রোজেন এবং আয়োডিন দুইটা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইতেছে। তাহলে হাইড্রোজেন এবং আয়োডিনের ক্ষেত্রে এখানে তাপমাত্রা কত হইতেছে? 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা যদি না থাকে, তাহলে এই দুজন এক হইতে পারবে না। হাইড্রোজেন এবং আয়োডিন এক হয়ে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতে পারবে না, কিন্তু দিন শেষে ওই তাপমাত্রা কিন্তু তাপমাত্রার জায়গাতেই থাকতেছে। সেজন্য ওটা হচ্ছে, ওইটাকে বলা হয় প্রভাবক। তাহলে আমি কিন্তু আজকে খুব বেশি আলোচনা করি নাই। আজকে বিক্রিয়া আলোচনা করছি কি, রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের, রাসায়নিক বিক্রিয়া কি কি, রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের কি, তারপর সবুজ রসায়ন বলছি, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তারপর প্রভাবক।
এই কয়েকটা জিনিস মূলত আলোচনা করছি, আজকে এর বেশি আলোচনা করব না। আজকে যেগুলো আলোচনা করছি এগুলোর মাঝে কোনো কিছু বুঝো নাই এমন থাকলে কমেন্টে জানাও। মানে আমি আজকে যে কয়েকটা জিনিস বললাম, এই যে সবুজ রসায়ন, তারপর হচ্ছে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তারপরে হচ্ছে প্রভাবন, প্রভাবক, এই জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটা বুঝো না একটু জানাও, যারা যারা ক্লাসে আসো। বোর্ডে ক্লাস নিলে এই জিনিসটা হচ্ছে অসুবিধা হতো না, উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো যেত, কিন্তু এই পিডিএফ দিয়ে ল্যাপটপে ওইভাবে সবকিছু দেখানো যায় না। একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া এগুলা সবকিছু এগুলা বোর্ডে পড়াইলে অনেকগুলা উদাহরণ দিয়ে বোঝানো যাইতো। তাহলে আমি কিন্তু এই যে কয়েকটা জিনিস পড়াইছি আমি কিন্তু আজকে বেশি জিনিস পড়াই নাই, ওই যে বললাম। এখন যে জিনিসগুলো পড়াইছি সবগুলো আমি কিন্তু তোমাদের জাস্ট, তোমরা যে সারা জীবন রিলেশনের পিছনে দৌড়া, রিলেশন রিলেশন করো, এই রিলেশনাল টপিক দিয়ে কিন্তু জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইছি। এগুলা কিন্তু আমি কেমিস্ট্রিগত ভাবে কোনো উদাহরণ দিয়ে বুঝাই নাই, একটা বিক্রিয়া কেমিস্ট্রিগত ভাবে কোনো উদাহরণ দিয়ে বুঝাই নাই। তো আমি ওই যে পড়াইলাম কি কি, সবুজ রসায়ন, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তারপরে ওখান থেকে এমসিকিউ বা সিকিউ কিভাবে আসতেছে, এমসিকিউ কিভাবে আসবে, সিকিউ কিভাবে আসবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। আর একটা হচ্ছে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারের একক, যে জিনিসটা আমি বুঝাইছি। ওই যে তোমার হচ্ছে আমি যেটা বুঝাইলাম যে বিক্রিয়া বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, ওই পরিবর্তন সংঘটনের ব্যয়িত সময়। ওই যে বললাম যে হচ্ছে মেয়েরা বলে রিলেশনের আগে হোক বা পরে হোক, কিয়া বলতেছে যে হচ্ছে আমি ওই ছেলেটাকে ভালো করে তুলবো, ওই ছেলেটাকে ভালো করে তো ওর সাথে রিলেশন করবে, মানে একটা খারাপ ছেলেকেও ভালো বানাইতেছে। তো ওই যে আমরা রেজাল্টের ক্ষেত্রে যেমন করতেছি, মানে 70 থেকে 72, 72 থেকে 74, 74 থেকে 75, এইভাবে যে জিনিসগুলো আগাইতেছে, তোমার রিলেশনের ক্ষেত্রেও ওই রকম জিনিসটা, তুমি ছেলেটাকে কতটা ভালো করতে পারতেছো। ধরো প্রথমে ও ধরো কোনো কিছু এডিক্টেড ছিল, ওই এডিকশনটা ওর কমাই দিলা, এডিকশনটা তোমার কমতেছে, মানে ও একটু ভালোর ধাপে আগাইতেছে। এই এডিকশনটা ছাড়তে তোমার কত সময় লাগতেছে। অথবা সে হচ্ছে তোমার করতেছে, নামাজ পড়তো না, ও নামাজ পড়া শুরু করলো, নামাজ পড়া যখন শুরু করতেছে, ওই যে 5 ওয়াক্ত নামাজি হইতে ওর সময় কত লাগতেছে, ওর সময় লাগতেছে কত, কতটা চেঞ্জের, মানে কত কম সময়ের ভিতরে বা কত বেশি সময়ের ভিতরে এই যে উল্টা পাল্টা হইতেছে, ওর যে চেঞ্জটা হইতেছে, এই চেঞ্জটাকে ওই ব্যয়িত সময়টা দিয়ে ভাগ করলে এইটাকে বলা হয় বিক্রিয়া হার। তো বিক্রিয়া হার আর বিক্রিয়া হারের একক তো সেম, মানে বিক্রিয়া হারটা হচ্ছে, বিক্রিয়া হারের সংজ্ঞাটা কিন্তু ক নাম্বারের জন্য পড়াইতে হবে। আর বিক্রিয়া হারের একক হচ্ছে উপরে ঘনমাত্রার পরিবর্তন আর ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে মোল পার লিটার, আর হচ্ছে নিচের পরিবর্তন হচ্ছে সেকেন্ডে। রিলেশন দিয়ে এত সুন্দর করে বুঝালেন, আপনি প্রো এইসব ব্যাপারে, তাই না ভাইয়া? হ্যাঁ আমি প্রো 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 লেভেলের। আচ্ছা যাই হোক, তাহলে আমি কিন্তু জাস্ট মানে একাডেমিক কোনো পড়াশোনা কিন্তু ওইভাবে পড়াই নাই। তোমার এমসিকিউ বা সিকিউ এর জন্য যে জিনিসগুলো পড়তে হবে আমি শুধু প্রভাবক পর্যন্ত জাস্ট বুঝাই দিলাম। তারপরে নেক্সট ক্লাসে হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, এগুলো তো শেষ। তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, সক্রিয়ণ শক্তি, এই জিনিসগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। এগুলো হচ্ছে এই অ্যাপে বুঝাইতে গেলে সমস্যা, পিসিতে বুঝাইতে গেলে সমস্যা হয়ে যায়। তোমার অ্যাপে বুঝানো হইলে বোর্ডে ক্লাস নিলে ওই জিনিসটা সুবিধা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি আজকে আর কোনো না থাকে তাহলে হচ্ছে ক্লাস আজকে শেষ করে দিব। যে যে কয়েকটা জিনিস বুঝালাম এই কয়েকটা জিনিস বুঝে থাকলেই এনাফ। বাকি জিনিসগুলো নেক্সট ক্লাসে বোঝানো হবে। নেক্সট ক্লাস কবে নিব বলে দেওয়া হবে। এখন একটা গান বলে ক্লাসটা শেষ করেন। না গান না, এখন গান বলার মুড নাই আর এমনিতেও। আর কথা হইতেছে আজান দিতেছে। ভাইয়া আপনার বিক্রি অফ জিএফ কে দেখতে চাই। আমার জিএফ কে দেখতে হলে ইনবক্সে নক দিস। এইখানে তো দেখাইতে পারবো না, ইনবক্সে নক দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটুকু বুঝাইলাম এটুকু তো আজকের মতো শেষ, আজকের মতো ক্লাস তাহলে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো। আর যেটুকু পড়াশোনা করা আমি যেটুকু পেলাম এগুলো হচ্ছে বইয়ে বইয়ে যেগুলো আছে ওগুলা পড়বা, আর আমি যেটুকু বললাম ওইটুকু পড়লেই আনাফ। আর একজন দেখলাম কমেন্টে জিজ্ঞেস করছে যে হচ্ছে বইয়ের লাইন টু লাইন পড়া লাগবে না। বইয়ের লাইন টু লাইন পড়া লাগবে না, অত বেশি লাইন টু লাইন পড়ার কিছু নাই। এটা হচ্ছে আগের বার আমি বই দাগাই দিছিলাম, আগের বার বই দাগাই দেওয়ার পিডিএফ এইটা। গ্রুপে চেক করে দেখবা, গ্রুপে কিন্তু এই পিডিএফটা আছে।
এখানে হচ্ছে বইয়ের লাইন দাগাই দেওয়া আছে, ওই অনুযায়ী দাগানো লাইনগুলো পড়লেও তোমার এমসিকিউর জন্য হয়ে যাবে। আর সিকিউ এর জন্য কি কি পড়তে হবে না না পড়তে হবে ওগুলো তুমি ক্লাসে বলে দিব। আমি বললাম তো আজকে হচ্ছে মেইন একাডেমিক ক্লাস নিব না। আরে না, আমার আজকে এমনিতেও নাই, ক্লাস নেওয়ার মতো এনার্জি নাই। কারণ হচ্ছে আমি সারাদিন ওই যে আসছি দুপুরে, দুপুর থেকে এই যে ঘোরাঘুরি করার পর ইফতার পার্টি করার পর আইসলাম, আইসা কোনো মতে লাইব্রেরিতে বসে ক্লাসটা নিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে ক্লাস শেষ করে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো যদি সমস্যা হয় তাহলে হচ্ছে কোনো কিছু যদি না বুঝতে পারো, মানে আমি কিন্তু আজকে পড়াই নাই, যেটুক পড়াইছি, যে কথাবার্তাগুলো বলছি, যে কয়েকটা জিনিস বলছি, এই কটার ভিতরে যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে হচ্ছে এতে গ্রুপে জানাই দিও, আমি অ্যান্সার দিয়ে ট্রাই করবো। কয়টা লেখকের বই পড়বো ভাই? অবশ্যই একটা লেখকের বই পড়ার ট্রাই করবা, মেইনলি একটা লেখকের বই পড়বা। কেমিস্ট্রির জন্য তোমার হচ্ছে পড়াই বেস্ট। হাজারি নাকসারের বই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এই দুইটা পড়লেই আনাফ, আর বাকিগুলো পড়া লাগবে না, একটা বই পড়লেই আনাফ। আনচিলা অরণি বলতেছো ভাইয়া দেখি শুধু সায়ান রিপ্লেসিয়ার কমেন্টের রিপ্লাই করে। না, আমি সবারই রিপ্লাই তো কমেন্ট রিপ্লাই করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আজকের মতো ক্লাস ইন করে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।